আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা যে তোমাদের কি পরিমাণ আসলে বলে বোঝানো সম্ভব না। আমরা জানি তোমরা যার যার বাসায় খুবই মানে বাসা থেকে বের হতে পারছো না, টিচারদের সাথে দেখা হচ্ছে না, স্কুলে আসতে পারছো না, যার কারণে তোমরা সবাই হয়তো পড়াশোনা এখন সবাই একটু কমই হচ্ছে। তো তোমাদের সুবিধার জন্য আফরোজ খান মডেল স্কুল থেকে আমরা লাইভ ক্লাস নেওয়া শুরু করেছি। আশা করি এই ক্লাসগুলি তোমাদের দেখতে ভালো লাগবে আর তোমরা আমাদের ক্লাস থেকে কিছু শিখতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে। যদি এই ক্লাসে দেখতে তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলি করবে। আমরা যথাসম্ভব চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য। আজকে হয়তো সম্ভব হবে না, তবে পরবর্তী ক্লাসে যখনই আমি তোমাদের ক্লাস নিতে আসব, আমি তোমাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলে আসি আজকে টপিকসে। আজকে আমি তোমাদের ক্লাস নিব কেমিস্ট্রির অধ্যায় 4 পর্যায় সারণী। তোমরা হয়তো অনেকে চিন্তা করে থাকো যে অধ্যায় 4-এর পর্যায় সারণী আমি হয়তো এর আগেও তোমাদের শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। আজকে আমি তোমাদের আবার শুরু থেকেই পড়াবো, কারণ কি অনেক শিক্ষার্থী আছো তোমরা যারা এই ক্লাসগুলি মিস করেছো। তো যারা মিস করেছো তাদের সুবিধার্থে আমি আবার শুরু থেকে শুরু করছি। আর যারা অলরেডি আমার ক্লাসে ছিলে কিন্তু কোনো টপিকস হয়তো তোমরা ঠিক মতন বুঝতে পারোনি, তখন হয়তো আমাকে তুমি প্রশ্ন করতে পারোনি, আজকে আমি তোমাদের সেই ধারণাগুলি আবার নতুন করে সব কিছু ক্লিয়ার করে দিব। বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা আজকে আমি তোমাদের কোন টপিকসগুলি পড়াবো সেগুলি লিখে দিয়েছি। প্রথমে আমাদের আসবে পর্যায় সারণী পটভূমি, তারপরে আসবে পর্যায় সারণী বৈশিষ্ট্য, তারপর আসবে ইলেকট্রন বিন্যাস মাধ্যমে পর্যায় সারণীতে পরমাণুর অবস্থান নির্ণয়, ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি এবং পর্যায় সারণীর ব্যতিক্রম। তোমাদের সুবিধার জন্য তোমরা যারা আমার ক্লাস এখন দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব যার যার বই আর পেন্সিলটা একটু হাতে নিয়ে বসতে। এই গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন তোমাদের মনে এসে থাকলে এই প্রশ্নগুলি তোমরা সাথে সাথে লিখে ফেলবে। আর আমি যে প্রশ্নগুলি তোমাদের সাথে আজকে আলোচনা করব আমার পড়ার মাঝখানে, সেই প্রশ্নগুলিও তোমরা নোট করে ফেলবে, যাতে এই প্রশ্নগুলির উত্তর এর পরবর্তীতে তোমরা নিজেরাই আমার ক্লাস দেখে দিতে পারো। ঠিক আছে, শুরু করা যাক। প্রথমে আসছে আমাদের পর্যায় সারণী পটভূমি। আমাদের পৃথিবীতে অনেক পদার্থ আছে। এই পদার্থগুলি কিন্তু একদিনে সৃষ্টি হয়নি। অনেক বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রমে এই পদার্থগুলির পরিচয় আজকে আমরা জানতে পেরেছি। এই পদার্থগুলিকে শুরু থেকেই চেষ্টা করা হয়েছে যেন এদেরকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে ফেলতে পারি। কেননা আজকে আমাদের মোট 118টি মৌল আমরা আবিষ্কার করতে পেরেছি। এই 118টা মৌলের যদি তাদের নিজেদের ধর্ম সম্বন্ধে যদি আমরা আলাদা আলাদাভাবে পড়তে যাই, তাহলে আমাদের অনেক প্রেশার পড়ে যাবে। আমাদের সুবিধার কথা চিন্তা করেই বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা একটা পর্যায় সারণী বা একটা টেবিল তৈরি করেছেন, একটা ছক তৈরি করেছেন, যার মাধ্যমে আমরা খুব অল্প সময়ে খুব সহজে এই 118টা মৌলের সম্বন্ধে, তাদের ধর্ম সম্বন্ধে, তাদের বিক্রিয়াগুলির সম্বন্ধে আমরা জানতে পারি। আমরা শুরুতেই আমরা সেই বিজ্ঞানীদের কথা স্মরণ করে কারা কারা যে সকল বিজ্ঞানীরা এই পর্যায় সারণীর পিছনে তারা শ্রম দিয়েছেন, এই পর্যায় সারণীটা তৈরি করার জন্য তারা চেষ্টা করেছেন, আমরা তাদের সম্বন্ধে একটু জেনে নিই। এই সকল বিজ্ঞানীদের সম্বন্ধে আমাদের এমসিকিউতে প্রশ্ন আসে। এমসিকিউতে এই বিজ্ঞানীদের সম্বন্ধে প্রশ্ন আসে, এদের বিভিন্ন সময়ে আবিষ্কৃত বিভিন্ন সূত্র তারা যেটা আমাদের প্রদান করেছে সেই সূত্রগুলিও কিন্তু মাঝে মাঝে ছোট প্রশ্ন হিসেবে চলে আসে। তাই আজকে তোমাদের তোমাদের পড়ার লিস্টে আমি পর্যায় সারণী পটভূমিটা রেখেছি। প্রথমে আসে বিজ্ঞানী ল্যাভেসিয়ের কথা। উনি 1789 সালে বিজ্ঞানী ল্যাভেসিয়ে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, সিলিকন, জিঙ্ক, সালফার এরকম কিছু মৌল নিয়ে উনি এই সকল মৌলগুলিকে দুটি ভাগে ভাগ করার চেষ্টা করেন। একটা হচ্ছে ধাতব মৌল আর একটা হচ্ছে অধাতব মৌল। যে সকল মৌলগুলি ধাতব ধর্ম প্রদর্শন করে উনি এদেরকে ধাতব ধর্মে, আর যেগুলো অধাতব ধর্ম প্রদর্শন করে এই সকল মৌলগুলিকে উনি অধাতব ধর্মে স্থান দিয়েছেন। এর পরবর্তীতে আসে 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনের কথা। বিজ্ঞানী ডোবেরাইনার লক্ষ্য করেন যে 3টি মৌল একই ধর্ম প্রদর্শন করে। উনি প্রথমে 3টি মৌলকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজানোর পরে উনি দেখেন যে দ্বিতীয় মৌলটির পারমাণবিক ভর প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার সমান।
এই সূত্রকে বলা হয় বিজ্ঞানী ডোবেরাইনের ত্রয়ী সূত্র। আমি আবার বলছি, এই সূত্রটির নাম দেওয়া হয়েছে বিজ্ঞানী ডোবেরাইনের ত্রয়ী সূত্র। উনি সর্বপ্রথম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এই তিনটি মৌলকে ত্রয়ী মৌল হিসেবে পরিচিত করে দেন আমাদের সাথে। এরপরে আসে আমাদের সামনে 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড। বিজ্ঞানী নিউল্যান্ড 1864 সাল পর্যন্ত আবিষ্কৃত যে সকল মৌলগুলি আছে সেই মৌলগুলির জন্য উনি একটি অষ্টক সূত্র প্রদান করেন। বিজ্ঞানী নিউল্যান্ডের অষ্টক সূত্রটি যেটা ছিল, মৌলগুলোকে যদি এদের পারমাণবিক ভর অনুযায়ী ক্রমান্বয়ে ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হয়, তাহলে যে কোনো একটি মৌল তার অষ্টক মৌলের ধর্মের সাথে মিলে যাবে। এটা ছিল বিজ্ঞানী নিউল্যান্ডের অষ্টক সূত্র। তার ঠিক 2 বছর পরে 1869 সালে রসায়ন বিজ্ঞানী মেন্ডেলিভ উনি সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রকাশ করেন। এই পর্যায় সূত্রটা ছিল প্রত্যেকটা মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী পরিবর্তিত হয়। উনি তখন পর্যন্ত আবিষ্কৃত 63 মৌল আর কিছু অজানা মৌল নিয়ে 18টি অনুভূমিক সারি এবং 8টি খাড়া কলাম নিয়ে একটি ছক তৈরি করার চেষ্টা করেন। ওই ছকে তখন পর্যন্ত আবিষ্কৃত মৌলগুলিকে উনি সাজিয়ে দেখেন যে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী যখন আমি মৌলগুলিকে সাজাতে যাচ্ছি, তখন গ্রুপ ভিত্তিক একই গ্রুপে যে মৌলগুলি থাকছে সেই মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্মগুলি প্রায় একই। আর পর্যায় ভিত্তিক যতই আমরা ডান দিক থেকে অর্থাৎ প্রথম দিক থেকে যতই আমরা শেষ দিক পর্যন্ত যাচ্ছি, ততই মৌলগুলোর মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্মগুলি ক্রমান্বয়ে পরিবর্তিত হয়ে যাচ্ছে। উনি তার এই ছকের নাম দেন পর্যায় সারণী। মূলত বিজ্ঞানী মেন্ডেলিফের এই পর্যায় সারণী থেকে আজকে আমাদের আধুনিক পর্যায় সারণীর জন্ম। তার এই পর্যায় সারণীর বড় সাফল্য যেটা ছিল সেটা হলো তখন পর্যন্ত যে কটা মৌল আবিষ্কৃত হয়েছিল সেটা নিয়ে উনি যখন তার ছকটা রেডি করলেন, দেখা গেল সেখানে কিছু ফাঁকা জায়গা রয়ে গেছে। ওই সকল ফাঁকা জায়গার জন্য উনি সেই সময় কিছু মৌলের কথা উনি ভবিষ্যৎবাণী করেন যে এই সকল জায়গায় যে মৌলগুলি আবিষ্কৃত হবে তাদের পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, এদের ভৌত ও রাসায়নিক ধর্ম অনুযায়ী উনি কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। পরবর্তীতে তার এই ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয়েছিল। তারপরও এত কিছুর পরও, এত কষ্টের পরও মেন্ডেলিফের পর্যায় সারণীর তার পিরিয়ডিক টেবিলে বা পর্যায় সারণীতে কিছু ভুল ত্রুটি আমরা দেখতে পারি। মেন্ডেলিফ তার পর্যায় সারণীতে মৌলগুলোকে পারমাণবিক ভর অনুযায়ী যখন সাজান, তখন যেই মৌলের পারমাণবিক ভর সবচেয়ে কম সেই মৌলগুলি পর্যায় সারণীতে সবার আগে বসবে, আর যেই মৌলের পারমাণবিক ভর সবচেয়ে বেশি সেই মৌলগুলিকে উনি পর্যায় সারণীতে সবচেয়ে পরে বসান। এইভাবে যখন উনি করেন, তখন দেখা গেল মেন্ডেলিফের পর্যায় সারণীতে আর্গনের পারমাণবিক ভর আসে 40, পটাশিয়ামের পারমাণবিক ভর আসে 39। তা সত্ত্বেও মেন্ডেলিফ মৌলগুলোর ধর্মের ভিত্তিতে মিল রেখে অবস্থান দিতে গিয়ে আর্গনকে পটাশিয়ামের আগে অবস্থান দিয়েছিলেন। এটা ছিল মেন্ডেলিফের পর্যায় সারণীর একটা বড় ত্রুটি। এরকম আরো কিছু ছোটখাটো ত্রুটি মেন্ডেলিফের পর্যায় সারণীতে পরিলক্ষিত হয়েছিল। পরবর্তীতে 1913 সালে বিজ্ঞানী মোসের এই সকল ত্রুটি নিয়ে যখন উনি পরীক্ষা নিরীক্ষা করছিলেন, তখন উনি দেখতে পেলেন যে মেন্ডেলিফের সূত্রে যদি পারমাণবিক ভরের পরিবর্তে আমরা যদি পারমাণবিক সংখ্যাকে ব্যবহার করে মৌলগুলিকে পর্যায় সারণীতে স্থান দিতে যাই, তাহলে মেন্ডেলিফের পর্যায় সূত্রে পটাশিয়াম আর আর্গনের যে অবস্থানের যে ব্যতিক্রমটা, এই ব্যতিক্রমটা আর থাকে না। পারমাণবিক সংখ্যা অনুযায়ী আমি যখন মেন্ডেলিফের পর্যায় সারণীকে আবার নতুন করে সাজাতে যাই, সেখানে দেখা যায় আর্গনের পারমাণবিক সংখ্যা থাকে 18 আর পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হয়ে যায় 19। সেই ক্ষেত্রে তোমার পটাশিয়াম আর আর্গনের পারমাণবিক ভরের ব্যতিক্রমের যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান হয়ে যায়। তখন থেকেই পর্যায় সারণীর আধুনিক পর্যায় সূত্রটা প্রচলন হওয়া শুরু করলো। আধুনিক পর্যায় সূত্রটা হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা ক্রম অনুযায়ী আবর্তিত হয়, পারমাণবিক সংখ্যা ক্রম অনুযায়ী পরিবর্তিত হয়। এটা হলো আধুনিক পর্যায় সূত্র। এই প্রশ্নটা প্রায়ই আপনাদের বোর্ডে এসেছে যে আধুনিক পর্যায় সূত্রটি লেখো। এটা কিন্তু আমাদের বইয়ে এইভাবে দেওয়া নাই,
তাই আমি মুখে আপনাদের বলে নিলাম মেন্ডেলিফের যে পর্যায় সারণীর যে সূত্রটা সেখানে পারমাণবিক ভরের পরিবর্তে যদি আমি পারমাণবিক সংখ্যাটা ব্যবহার করি তাহলে ওইটা আমার আধুনিক পর্যায় সারণীর সূত্র হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে যতগুলি বিজ্ঞানীর কথা বলা হয়েছে তারা কোন সালে তাদের সূত্রগুলি আবিষ্কার করেছে, তার সূত্রগুলি প্রকাশ করেছে, এই সবই কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রায় সময় এই প্রশ্নগুলি হয়ে থাকে, নিউল্যান্ডের অষ্টক সূত্রটি লেখো, ডবেরাইনের ত্রয়ী সূত্রটি লেখো, ল্যাভেসিয়র সূত্রটি কি ছিল। তো এই সবগুলি সূত্র আপনাদের খুব ভালোভাবে সাল সহ পড়তে হবে। এগুলি এমসিকিউর জন্য আসবে, এগুলি ছোট প্রশ্নের জন্য আসতে পারে। সো আমরা এটা খুব ভালোভাবে জানবো। এরপরে যেটা আসছে, এই যে এত সূত্র, এত মৌল যে আমরা আবিষ্কার করছি, এর আমাদের একটা আন্তর্জাতিক সংস্থা আছে, আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা। ইংলিশের নাম হচ্ছিল ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যেটাকে আমরা সংক্ষেপে ইউপেক বলে থাকি। এই সংস্থাটির কাজ হচ্ছে এই যে আমরা যে নতুন নতুন মৌলগুলি আবিষ্কার করছি, এই মৌলগুলি ধর্মকে পর্যালোচনা করা বা এই মৌলগুলিকে আসলে আমরা মৌল হিসেবে আমরা স্বীকৃতি দিতে পারবো কিনা, এছাড়াও তোমার আমাদের আমরা যে নতুন নতুন সূত্রগুলি আবিষ্কার করছি এর কোনো পরিবর্তন প্রয়োজন আছে কিনা, আমরা কোনটা মানবো, রসায়নে কোন সূত্রগুলি মানবো, কোন সূত্রগুলি মানবো না, তারা এই জিনিসগুলি ফলো করেন বা তারা এই জিনিসগুলি আমাদেরকে মানে স্বীকৃতি দেন আর কি। তার এই সংস্থাটা এই সূত্রগুলি স্বীকৃতি দেন। এখানে এই ইউপেক নামটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রায় মাঝে মাঝে এই ইউপেক নামের সম্পূর্ণ রূপটা পরীক্ষার মধ্যে 1 নম্বর প্রশ্নের জন্য চলে আসে, যে ইউপেকের সম্পূর্ণ নামটি লেখুন। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমাদের পর্যায় সারণীর পটভূমি। এখন আমরা আসলাম পর্যায় সারণীর বৈশিষ্ট্যে। পর্যায় সারণীর বৈশিষ্ট্যটা পড়ার আগে আমরা একটু পর্যায় সারণীর ছকটা দেখে নিব। তোমাদের যার যার বইতে যে পর্যায় সারণীর ছকটা আছে, তোমরা ছকটা একটু বের করে ছকটা একটু দেখো। তোমরা একটু ছকটা দেখো। এটা সম্পূর্ণ একটা টেবিলের মতো, ছকের মতন দেখা যাচ্ছে, তাই না? প্রত্যেকটা টেবিলে যা ছকের যেরকম তোমার সারি থাকে আর পর্যায় থাকে, এখানেও কিন্তু আমার পর্যায় আর সারি গ্রুপ দুইটাই আছে। ঠিক আছে, এখানে দেখো পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিক পর্যন্ত সারিগুলোকে আমরা বলে থাকি পর্যায়, আর উপর দিক থেকে নিচের দিক পর্যন্ত যে কলামটা আছে তাকে আমরা বলবো গ্রুপ বা শ্রেণী। এখন পর্যায় সারণীর এই ছকটা দেখে আমরা চেষ্টা করি পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য আমরা বলতে পারি কিনা। প্রথমে যে বৈশিষ্ট্যটা আসে সেটা হচ্ছে পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ বা সারি রয়েছে। দ্বিতীয় বৈশিষ্ট্য, পর্যায় সারণীর বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিক পর্যন্ত গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। তৃতীয় যে বৈশিষ্ট্যটি আছে সেটা হচ্ছে মূল পর্যায় সারণীর ঠিক নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের বইতে কিংবা বোর্ডেও তোমরা দেখে থাকবে, মূল সারণীর ঠিক নিচের দিকে আলাদা ছক আকারে ল্যান্থেনাইট সারির মৌল, অক্টেনাইট সারির মৌলগুলোকে দেখানো হয়েছে। এদেরকে আলাদা ছক হিসেবে দেখানো হলেও এরা কিন্তু এই মূল পর্যায় সারণীরই একটা অংশ, যেটা আছে পর্যায় 6 আর পর্যায় 7। এই পর্যায়গুলিতে ল্যান্থেনাইট সারিতে 15টি মৌল আর অক্টেনাইট সারিতে 15টি মৌল আছে একসাথে। যেহেতু এদেরকে একসাথে এখানে দেখানো সম্ভব হচ্ছে না, তাই এদেরকে মূল ছকের নিচের দিকে আলাদা ছক আকারে দেখানো হয়েছে। এটা গেল আমাদের পর্যায় সারণীর তৃতীয় বৈশিষ্ট্য। এরপর আসি চতুর্থ বৈশিষ্ট্যে। পর্যায় সারণীর পর্যায় 1-এ শুধু দেখো 2টা মৌল আছে, হাইড্রোজেন, হিলিয়াম। পর্যায় 2 আর পর্যায় 3-এ আমাদের 8টা মৌল আছে। ঠিক একইভাবে পর্যায় 4 ও 5-এ 18টি মৌল, আর পর্যায় 6 ও 7-এ 32টি করে মৌল আছে। এটা গেল আমার 4 নম্বর বৈশিষ্ট্য। এরপর আসি 5 নম্বর বৈশিষ্ট্যে। গ্রুপ 1-এ দেখতে পাচ্ছ তোমরা সবাই 7টি করে মৌল আছে। গ্রুপ 2-এ আছে তোমার 6টি করে মৌল। গ্রুপ 3-এ আছে 32টি মৌল। গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত আছে 4টি করে মৌল। গ্রুপ 13 থেকে গ্রুপ 17 পর্যন্ত আছে আমার 6টি করে মৌল।
আর গ্রুপ 18তে আছে আমার 60টি করে মৌল। এখন যদি আমি ধর্মের ভিত্তিতে এই পর্যায় সারণীর বৈশিষ্ট্য আলোচনা করি, তাহলে এই বৈশিষ্ট্যগুলি যেমন হবে, একই গ্রুপে অবস্থিত মৌলসমূহ, যে একই গ্রুপে যতগুলি মৌল আছে সবগুলি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী কিন্তু প্রায় একই। আর একই পর্যায়ে তুমি যত বাম দিক থেকে ডান দিকে যাবে, ততই মৌলের ধর্মসমূহ ক্রমানুযায়ী পরিবর্তিত হতে থাকবে। তো এটা গেল আমার পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো। এখান থেকে আপনাদের যে প্রশ্নটা আসে সেটা হলো যে পর্যায় সারণী বৈশিষ্ট্য লেখো। আর নইলে এখান থেকে একটা প্রশ্ন আসে, ল্যান্থেনাইট সারির মৌল কাকে বলে, অক্টেনাইট সারির মৌল কাকে বলে। আমি একটু ছোট করে আলোচনা করে দিই। ল্যান্থেনাইট সারির মৌল কাকে বলে? যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত সেই সকল মৌলের সমূহকে ল্যান্থেনাইট সারির মৌল বলা হয়। ঠিক একইভাবে অক্টেনাইট সারির মৌল, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত সেই সকল মৌলকে অক্টেনাইট সারির মৌল বলা হয়। ঠিক আছে, তো এটা গেল আমাদের পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এখন আমরা দেখব যে বিজ্ঞানীরা এই পর্যায় সারণীতে এই মৌলগুলোকে কিভাবে তারা অবস্থান দিয়েছেন। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। আমরা এখন ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয় করার চেষ্টা করব। তো প্রথমে আমরা চেষ্টা করি পর্যায়টা নির্ণয় করা। আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায়গুলি নির্ণয় করার চেষ্টা করি। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় নির্ণয় করার সূত্রটা হলো, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোনো মৌল ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ ইলেকট্রনটি যে শেষ কক্ষপথে বা যে শেষ শক্তি স্তরে অবস্থান করবে, সেই শক্তি স্তরের সংখ্যাই হবে ওই মৌলের পর্যায় সংখ্যা। আমি আবার বলছি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ ইলেকট্রনটি যে শেষ শক্তি স্তরে প্রবেশ করবে, সেই শক্তি স্তরের সংখ্যাই হবে ওই মৌলের পর্যায় সংখ্যা। একটা উদাহরণে যাই, দেখি একটা উদাহরণ দিয়ে দেখি। লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s1। শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, লিথিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করেছে। যদি লিথিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করে থাকে, তাহলে আমরা বলতে পারি না যে এর পর্যায় সংখ্যা হবে 2। পর্যায় সংখ্যা 2। এবার একটু দেখো তো, এখানে লিথিয়াম 2 নম্বর পর্যায়ে অবস্থান করছে না। যদি বোর্ডে তোমরা ঠিক মতন দেখতে না পাও, তো কাইন্ডলি তোমরা একটু বইয়ে দেখে নাও, বইয়ে পর্যায় সারণীটা বের করে দেখে নাও। পর্যায় সারণীতে বের করে লিথিয়ামের অবস্থানটা একটু দেখে নাও, যদি বোর্ডটা তোমরা ঠিক মতন দেখতে না পারো। আরেকটা পর্যায় বের করে দেখি, পটাশিয়াম। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। ইলেকট্রন বিন্যাসটা করি। খেয়াল করে দেখো সবাই, পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করেছে। তাহলে পটাশিয়ামের পর্যায় সংখ্যা হবে কত? 4। সবাই বুঝতে পেরেছো? তাহলে আমরা পর্যায় সংখ্যা কিভাবে বের করব এটা মোটামুটি বুঝতে পারলাম সবাই। ঠিক আছে, এখন আমি চলে যাব গ্রুপ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। গ্রুপ সংখ্যা নির্ণয় করার 3টি পদ্ধতি রয়েছে। আমি একে একে তোমাদের সাথে 3টি পদ্ধতি আলোচনা করি। নিয়ম 1। নিয়ম 1টা হলো, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ ইলেকট্রনটি যে অরবিটালে s অরবিটালে যদি প্রবেশ করে, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। আমি আবার বলছি, মৌলের ইলেকট্রন বিন্যাসের
সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে প্রবেশ করবে, এস অরবিটালে যদি প্রবেশ করে তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। একটা উদাহরণে যাই। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে হলো 12। খেয়াল করে দেখো, ম্যাগনেসিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে, আর এই এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা আছে 2। তাহলে ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা হবে কত? 2। দেখো ম্যাগনেসিয়াম গ্রুপ 2 এ অবস্থান করছে কিনা। সবাই বুঝতে পেরেছো? আমি আবার বলছি নিয়মটা। মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ ইলেকট্রনটি যদি শুধুমাত্র এস অরবিটালে প্রবেশ করে তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। এটা গেল আমাদের 1 নম্বর নিয়ম। এখন হলো 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মটা হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনগুলি যদি এস ও পি অরবিটালে প্রবেশ করে তবে এস ও পি অরবিটালের যে কটা ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনের সাথে 10 যোগ করে যেই সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হবে সেই মৌলের গ্রুপ সংখ্যা। আমি আবার বলছি, মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন যদি এস ও পি অরবিটালে প্রবেশ করে তবে এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যেই সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। একটা উদাহরণ দিয়ে বুঝাই, আসো। নাইট্রোজেন, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। তাহলে এখানে আসে 1s2 2s2 2p3। দেখো তো, যোগ করে 3 4 5 6 7, 7টা হয়ে গেছে। এবার দেখো নাইট্রোজেনের সর্বশেষ ইলেকট্রনটি এস আর পি উভয় অরবিটালেই প্রবেশ করেছে। আমি নিয়মটা বলেছিলাম এস আর পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে কি করতে হবে? 10 যোগ করতে হবে। এস আর পি অরবিটালে আছে 2 যোগ 3, আর এর সাথে যোগ করব 10, হয়ে গেল কত? 15। তাহলে নাইট্রোজেনের গ্রুপ সংখ্যা হবে কত? 15। দেখো তো নাইট্রোজেন এখানে আমার কোথায় অবস্থান করছে? 15 নম্বর গ্রুপে অবস্থান করছে। আমি এখানে গ্রুপটা দেখাতে পাইনি, তোমরা যার যার বইতে গ্রুপটা একটু দেখে নাও যে নাইট্রোজেন 15 নম্বর গ্রুপে অবস্থান করছে কিনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা আসি নিয়ম 3। তিন নম্বর নিয়মটা হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ ইলেকট্রন যদি ডি অরবিটাল এস অরবিটালে প্রবেশ করে আর তার পূর্ববর্তী ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে সেক্ষেত্রে ডি ও এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। আমি আবার বলছি, কোনো মৌলের সর্ববহিস্থ ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে এবং তার পূর্ববর্তী ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে ডি ও এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। সবাই আশা করি বুঝতে পেরেছ। একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝতে পারবে। ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা 25। ইলেকট্রন বিন্যাসে যায় ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস দেখেছো সবাই? দেখো ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে আর তার আগের ইলেকট্রনগুলি সব ডি অরবিটালে প্রবেশ করেছে। তাহলে নিয়ম অনুযায়ী যেটা হবে এস আর ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে এস আর ডি অরবিটালে ইলেকট্রন আছে এখানে কটি? 5 যোগ 2 সমান সমান 7টি। তাহলে এটাই হবে
ম্যাঙ্গানিজের গ্রুপ সংখ্যা। সবাই বুঝতে পেরেছি? তাহলে আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে গ্রুপ আর পর্যায় সংখ্যা বের করে থাকি। আশা করি আমার এই গ্রুপ আর পর্যায়ে যে বের করার নিয়মগুলি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আবার কমেন্ট করবে, আমি নেক্সট ক্লাসে এটা আবার বুঝিয়ে দিব। ঠিক আছে? এরপর আমাদের পরবর্তী টপিক হচ্ছে ইলেকট্রন বিন্যাসী যে পর্যায় সারণীর মূল ভিত্তি। আমরা যে বের করলাম এই যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যে পর্যায় সারণীতে যে মৌলগুলির অবস্থান বের করলাম, এই যে ইলেকট্রন বিন্যাস দ্বারা আমরা যে পর্যায় সারণীকে কেন মূল ভিত্তি বলছি এটা আমরা এখন বুঝার চেষ্টা করব। খেয়াল করে দেখো, ইলেকট্রন বিন্যাস করার জন্য আমার পারমাণবিক সংখ্যাটা প্রয়োজন হচ্ছে, আর পারমাণবিক সংখ্যা অনুযায়ী আমি যখন পর্যায় সারণীকে সাজাচ্ছি তখন যার পারমাণবিক সংখ্যা কম সে আগে বসতেছে, আর যার পারমাণবিক সংখ্যা বেশি সে কিন্তু পরে বসতেছে। এর পরবর্তীতে তুমি দেখো যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসগুলি সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসগুলি একরকম তারা কিন্তু একই গ্রুপে অবস্থান করতেছে, আর যে সকল মৌলের সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস ভিন্ন তারা কিন্তু ভিন্ন ভিন্ন গ্রুপে অবস্থান করছে। আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে দেখাই। খেয়াল করে দেখো, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এর সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস 1s1। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, এর সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s1। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, দেখো 1s2 2s2 2p6 3s1। দেখো এই তিনটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস কিন্তু একই রকম। যেহেতু সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস একই রকম, তারা কি করতেছে দেখো একই গ্রুপে অবস্থান করতেছে না? আবার দেখো ফ্লোরিন 1s2 2s2 2p 4 5 6 7 8 9 5। ক্লোরিন 17 1s2 2s2 2p6 6 7 8 9 10 2s2 3p5। ব্রোমিন খেয়াল করে দেখো, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, আমি এই তিনটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি। এই ইলেকট্রন বিন্যাসে দেখো সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস কিন্তু একই রকম, এরা সবাই কিন্তু একই গ্রুপে অবস্থান করছে। আবার এই হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, লিথিয়ামের সাথে ক্লোরিন আর সোডিয়ামের সাথে ব্রোমিনের ইলেকট্রন বিন্যাসে একটু পার্থক্যগুলি দেখো। হাইড্রোজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, ক্লোরিনের সর্ববহিস্থ শক্তি স্তরে 5টি ইলেকট্রন আছে, লিথিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, ক্লোরিনের সর্ববহিস্থ শক্তি স্তরে 5টি ইলেকট্রন আছে। অর্থাৎ ভিন্ন ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলগুলো ভিন্ন ভিন্ন গ্রুপে অবস্থান করছে। আবার দেখো, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের কিছু ধর্মের সম্বন্ধে আমরা জানতে পারি। যেমন যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে
তারা কিন্তু সাধারণত ওই একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা বেশি দেখায়। যেমন সোডিয়ামের ব্যাপারে তুমি চিন্তা করো, সোডিয়ামের সারবস্ত কক্ষপথে কিন্তু একটি ইলেকট্রন থাকে। সোডিয়াম কিন্তু এই একটি ইলেকট্রন সবসময় ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখায়। কিন্তু ক্লোরিনের সর্ববস্ত কক্ষপথে দেখো কয়টি ইলেকট্রন থাকে? ক্লোরিনের সর্ববস্ত কক্ষপথে 5, 6, 7টি ইলেকট্রন থাকে। ক্লোরিন কি করে? সে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা না দেখে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায়। তাই ক্লোরিন সবসময় কি করবে? ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখাবে। অতএব দেখতে পাচ্ছ আমরা ইলেকট্রন বিন্যাস দ্বারা পর্যায় সারণীতে শুধু যে গ্রুপ আর পর্যায় নির্ণয় করতে পারছি তাই না, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোন কোন মৌল কোন ধর্ম প্রদর্শন করবে আমরা তাও ধারণা পাচ্ছি, তার ধারণাও আমরা পাচ্ছি। তাই আমরা বলে থাকি যে পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। এর পরবর্তীতে আমার টপিক ছিল পর্যায় সারণীর ব্যতিক্রম। পর্যায় সারণীতে কিছু মৌলকে আমরা এই পর্যায় সারণীর যে নিয়মগুলি সেই নিয়ম অনুযায়ী আমরা তাদেরকে অবস্থান দিতে পারিনি। এর কিছু ব্যতিক্রম আছে। প্রথম ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেন কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেনকে কিন্তু তোমার তীব্র তড়িৎ ধনাত্মক মৌলের সাথে অবস্থান দেওয়া হয়েছে, ধাতুর সাথে অবস্থান করা হয়েছে, কিন্তু আসলে হাইড্রোজেন নিজে কিন্তু ধাতু নয়। হাইড্রোজেনকে গ্রুপ 1-এ অবস্থান দেওয়ার কারণ হলো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস গ্রুপ 1-এ অবস্থিত অন্যান্য মৌলের ইলেকট্রন বিন্যাসের সাথে মিলে যায়। শুধু যে ইলেকট্রন বিন্যাসে মিলে তা না, আরও গ্রুপ 1-এ অবস্থিত মৌলগুলোর যে অন্য যে ভৌত ও রাসায়নিক ধর্মগুলি আছে সেই ভৌত ও রাসায়নিক ধর্মের অনেকাংশে মিল আমরা হাইড্রোজেনের সাথে খুঁজে পাই। তাই হাইড্রোজেনকে সে অধাতু হওয়ার সত্ত্বেও আমরা তাকে গ্রুপ 1-এর ধাতব মৌলের সাথে অবস্থান দিয়েছি। এটা হচ্ছে হলো প্রথম ব্যতিক্রম। দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে হলো হিলিয়ামের অবস্থান। দেখো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস একটু তোমরা দেখো যদি, আমরা যদি এখন নিয়ম অনুযায়ী যাই তাহলে হিলিয়ামের কিন্তু গ্রুপ সংখ্যা হয় কত? 2। কিন্তু পর্যায় সারণীতে হিলিয়ামকে গ্রুপ 18-তে স্থান দেওয়া হয়েছে। কারণ হলো হিলিয়াম অত্যাধিক একটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় একটি মৌল, আর গ্রুপ 2-তে যারা আছে তারা হচ্ছে হলো মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতুর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের সাথে নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্যের কিন্তু কোনো মিল নেই, শুধুমাত্র ইলেকট্রন বিন্যাসের মিল আছে। তো একমাত্র শুধু ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে আমরা হিলিয়ামকে গ্রুপ 2-তে অবস্থান দিতে পারি না, যেহেতু তাদের হিলিয়ামের ভৌত আর রাসায়নিক ধর্মগুলি গ্রুপ 18-তে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসের ভৌত আর রাসায়নিক ধর্মগুলির সাথে মিলে, তাই আমরা হিলিয়ামকে গ্রুপ 18-তে অবস্থান দিয়েছি। এটা হচ্ছে হলো পর্যায় সারণীর দ্বিতীয় ব্যতিক্রম। এরপর হচ্ছে হলো পর্যায় সারণীর তৃতীয় ব্যতিক্রম। তৃতীয় ব্যতিক্রম হচ্ছে হলো এই ল্যান্থেনাইট সারির আর অক্টানাইট সারির মৌলগুলোর অবস্থান। প্রকৃতপক্ষে ল্যান্থেনাইট সারি আর অক্টানাইট সারির মৌলগুলো 7 নম্বর 6 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপে আর 7 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপে এরা অবস্থান করছে। কিন্তু একই বক্সে অর্থাৎ একই গ্রুপে তারা একসাথে 15টা মৌল আছে। এই 15টা মৌলকে এই একটা বক্সে স্থান দেওয়াটা সম্ভব হয়নি, এতে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এর কারণে বিজ্ঞানীরা চিন্তা করলেন এই 15টা মৌলকে আমরা আলাদা ছক হিসাবে মূল পর্যায় সারণীর নিচে অবস্থান দেখব। তো এই গেল আজকের আমার টপিকস, মোট টপিকস। আশা করি তোমরা আমার টপিকসগুলি সব বুঝতে পেরেছ, যে জিনিসগুলি আমি বুঝিয়েছি। আর এর সাথে আমি তোমাদের সাথে কিন্তু কিছু প্রশ্ন আলোচনা করেছি। এই প্রশ্নগুলি তোমরা খাতায় নোট করে নিবে। এই প্রশ্নের উত্তরগুলি এখন নিজেরাই তোমরা দেওয়ার চেষ্টা করবে। আর এর পরবর্তীতে যখন আমি ক্লাসে আসব তোমাদের যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি নিয়ে আলোচনা করে পরে আমরা নতুন পড়ায় যাব, ঠিক আছে? যেহেতু আমরা এখন একটা খুব ক্রান্তিকালীন অবস্থায় আছি, জানি না সামনে আমাদের কি হবে, কবে আমরা স্কুল খুলতে পারবো, কবে তোমরা আবার স্কুলে আসবে। তোমরা যেহেতু ক্লাস 9-এ আছো, তোমাদের মাথায় একটা কথা সবসময় রাখতে হবে, তোমাদের সিলেবাস কিন্তু সরকার হয়তো নাও কমাতে পারে। সিলেবাসের কথা চিন্তা করো না, টাইমের কথাও চিন্তা করো না, যেটা চিন্তা করবে সেটা হচ্ছে আমাকে এই ফুল সিলেবাসের উপরে
পরীক্ষা দিতে হবে, মেইন পরীক্ষা দিতে হবে। এইচএসসি পরীক্ষায় ফুল সিলেবাসই কিন্তু থাকবে। তাই তোমরা একদমই বাসায় সময় নষ্ট করবে না, যতটুকু পারো বাসায় পড়াটা এগিয়ে রাখার চেষ্টা করো, ঠিক আছে? আর আমরা তো আছি, আমাদের অনলাইন ক্লাসেসগুলো এখন থেকে রেগুলার চলবে। তোমরা রেগুলার অনলাইন ক্লাসে থাকার চেষ্টা করবে। নিজেদের দিকে খেয়াল রাখবে, নিজের পরিবারের দিকে খেয়াল রাখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের সকলের জন্য দোয়া করবে। ভালো থাকো। আসসালামু আলাইকুম।